হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আমরা গত ভিডিওতে যেই টপিকটা শুরু করেছিলাম সেটা ছিল কি যে জেনারেল ক্যারেক্টার্স অফ ফাইলাম অ্যানিলিডা। তো প্রথম যে ভিডিওটা, প্রথম পার্টে আমরা কিছু ক্যারেক্টার্স পড়েছিলাম এবং দ্বিতীয় পার্টে আবার আমরা বাকি ক্যারেক্টার্সগুলো পড়ে নেব। ফাইলাম অ্যানিলিডার যে সমস্ত জেনারেল ক্যারেক্টার্স রয়েছে সেগুলো আমরা পড়ে নেব। তো এনসিইআরটিতে ফাইলাম যে ক্লাস 11 বায়োলজির এনসিইআরটি যে বইটা রয়েছে তাতে যে ফাইলাম অ্যানিলিডা সম্বন্ধে যেখানে বলা রয়েছে সেখানে কিন্তু তিনটে প্রধান উদাহরণ হিসেবে বলা রয়েছে তিনটে অর্গ্যানিজমের নাম, যেটা হচ্ছে ফাইলাম অ্যানিলিডার অন্তর্গত। প্রথমটা হচ্ছে কি যে ফেরেটিমা, যেটা হচ্ছে আর্থওয়ার্ম, তারপরে হচ্ছে নেরিস, আর একটা হচ্ছে হিরুডিনারিয়া গ্র্যানুলোসা, যেটা হচ্ছে কমন ক্যাটেল লিচ। তো এই যে তিনটে অর্গ্যানিজম, এই তিনটে অর্গ্যানিজমকেই কিন্তু এই ফাইলামে, আমাদের ক্ষেত্রে এই ফাইলামের প্রধান তিনটে এক্সাম্পল হিসাবে কিন্তু আমাদেরকে ধরে নিয়ে এগোতে হবে। তো এদের যে জেনারেল ক্যারেক্টার্স মোটামুটি কিন্তু মোটামুটি একই ধরনের। তো আমরা যদি আর্থওয়ার্মের যে ক্যারেক্টার্সগুলো যদি আমরা পড়ে নিই, এদের ডাইজেস্টিভ সিস্টেম কেমন হয়, এদের লোকোমোশন কেমন হয়, এদের মাসল কেমন, তো এইগুলো যদি আমরা পড়ে নিই, তো এদের যে তিনটে স্পিসিস পড়লাম, তো এই তিনটে যে অর্গ্যানিজম আমরা উদাহরণ হিসাবে ধরলাম, তো মোটামুটি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমাদের এই সিস্টেমগুলো সম্বন্ধে জানা হয়ে যাবে, যেহেতু এই সিস্টেমগুলো এই তিনটে অর্গ্যানিজমের মধ্যে প্রায় একই ধরনের রয়েছে। কিছু কিছু এক্সেপশন রয়েছে, কিন্তু প্রায় একই ধরনের কিন্তু রয়েছে। তো আগের ভিডিওতে আমরা কি পড়েছিলাম যে এই ফাইলামের অন্তর্গত প্রাণীদের হ্যাবিটেট কি, এদের এদের ট্রু সিলোম আছে, এদের লোকোমোশনটা পড়বো আমরা, এদের যে মেটামেরিক সেগমেন্টেশন হয় যেটাকে বলা হয় মেটামেরিজম, সেই সম্বন্ধে আমরা পড়েছিলাম। এরপর আমরা যেটাকে বডি সেগমেন্টেশন যেটা হচ্ছে মেটামেরিজম, সেটা সম্বন্ধে পড়েছিলাম। তো এরপর আমরা যে বাকি যে ক্যারেক্টার্সগুলো রয়েছে সেগুলো আমরা পড়ে নেব। মেটামেরিজম কি, যে প্রত্যেকটা অ্যানিউলি পরস্পর যুক্ত হয়ে এদের বডি গঠন করছে, সেটাই হচ্ছে মেটামেরিজম। আর প্রত্যেকটা সেগমেন্টকে বলা হয় কি যে মেটামিয়ার। তো এইগুলো মোটামুটি আমরা আগের ভিডিওতে আমরা এইগুলোই পড়েছিলাম, যেটা আমরা রিভাইজ করে নিলাম। এবার আমরা বাকি যে ক্যারেক্টার্সগুলো রয়েছে সেটা আমরা পড়বো। তো প্রথমে আমরা পড়ে নেবো যে সেগমেন্টসগুলো সম্বন্ধে পড়ে নেবো, যে প্রথম যে সেগমেন্টস রয়েছে সেটা কি দ্বিতীয় সেগমেন্টের সাথে একই ধরনের, নাকি সবগুলো সেগমেন্টস রয়েছে সেগুলো কি একই ধরনের, না তাদের মধ্যে বিভিন্নতা রয়েছে, সেগুলো আমরা জানবো। তো প্রথম যে সেগমেন্টটা রয়েছে, যেমন আমরা আর্থওয়ার্মকে যদি ধরি, অন্যান্য যে উদাহরণ তিনটে আমরা পড়লাম তাদের ক্ষেত্রেও কিন্তু প্রায় একই ধরনের। প্রথম যে সেগমেন্টটা রয়েছে সেই প্রথম সেগমেন্টের মধ্যে কিন্তু একটা মাউথ ওপেনিং আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এই ডায়াগ্রামের মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবো যে প্রথম এখানে দেখতে পাচ্ছি যে আর্থওয়ার্মে কি প্রথম সেগমেন্টটা এবং শেষ যে সেগমেন্টটা কি দেখতে পাচ্ছি যে একই ধরনের কিন্তু না, কিছু ডিফারেন্স আছে। বেশ কিছু সেগমেন্টের মধ্যে ডিফারেন্স আছে। প্রায় সেগমেন্টস কিন্তু একই ধরনের, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু ডিফারেন্স রয়েছে। একটা আর্থওয়ার্মে প্রায় 120 থেকে 180টা পর্যন্ত সেগমেন্ট কিন্তু থাকতে পারে। তো প্রথম যে সেগমেন্টটা আমরা দেখতে পাচ্ছি, প্রথম সেগমেন্টের মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। প্রথম সেগমেন্টের মধ্যে বর্তমান আছে মাউথ। প্রথম যে সেগমেন্টটা সেটাকে বলা হয় পেরিস্টোমিয়াম। প্রথম যে সেগমেন্ট তাকে বলা হয় পেরিস্টোমিয়াম। পেরিস্টোমিয়ামের মধ্যে কিন্তু মাউথ অবস্থান করছে। তাহলে প্রথম যে সেগমেন্টটা তার মধ্যেই মাউথ ওপেনিং থাকছে। First segment at the anterior end of the body is called buccal segment or peristomium bearing the terminal crescentic mouth. তাহলে কি করছে পেরিস্টোমিয়াম, কি বিয়ার করছে টার্মিনাল ক্রিসেন্টিক মাউথ, একটা ছোট্ট মাউথ ওপেনিং বিয়ার করছে এই পেরিস্টোমিয়াম। আমাদেরকে কিন্তু খুব মনোযোগ দিয়ে এটা কিন্তু বুঝে নিতে হবে এবং মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে পেরিস্টোমিয়ামটা কি, পেরিস্টোমিয়াম হচ্ছে প্রথম সেগমেন্ট। এটা কিন্তু লিচ এবং যে নেরিস যেটা হচ্ছে সমুদ্রে পাওয়া যায় তাদের ক্ষেত্রেও কিন্তু এই নামটা কিন্তু একই। তাহলে পেরিস্টোমিয়াম আছে। এবার এই পেরিস্টোমিয়ামের থেকে একটা ফ্লেশি আউটগ্রোথ আমরা দেখতে পাচ্ছি, একটা ফ্লেশি আউটগ্রোথ। এই পেরিস্টোমিয়াম থেকে একটা ফ্লেশি আউটগ্রোথ বেরিয়েছে। এইখানে আমরা যদি ফিগারটা লক্ষ্য করি, এখানেও রয়েছে একটা ফ্লেশি আউটগ্রোথ পেরিস্টোমিয়াম থেকে। এই
ফ্লেশি আউটগ্রোথের নাম হচ্ছে প্রোস্টোমিয়াম। ফ্লেশি আউটগ্রোথের নাম কি হচ্ছে? প্রোস্টোমিয়াম। তাহলে প্রোস্টোমিয়ামটা হচ্ছে ফার্স্ট যে সেগমেন্ট, ফার্স্ট যে মেটামিয়ার, তার থেকে আউটগ্রোথ বেরোচ্ছে প্রোস্টোমিয়াম। আর প্রথম সেগমেন্টটার নাম অর্থাৎ প্রথম মেটামিয়ারের নাম হচ্ছে পেরিস্টোমিয়াম, যার মধ্যে মাউথ রয়েছে। তো এইটা এখানে কিন্তু নিচে কিন্তু কোনো ডিস্টিংক্ট হেড নেই, হেডের মধ্যে কোনো অ্যান্টিনি নেই, যেটা আমরা নেডিসের ক্ষেত্রে দেখতে পারি যে অ্যান্টিনি আছে। এখানে কিন্তু কোনো অ্যান্টিনি এখানের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বডি একদম সিলিন্ড্রিক্যাল ওয়ার্ম লাইক, কোনো অ্যাপেন্ডিজেস নেই, তো সিম্পল একদম। তাহলে প্রথমেই তাহলে কোনো হেড থাকছে না, হেডের যেমন হেডের মধ্যে থাকে আই, টেন্টাকল, এসব কিচ্ছু নেই, শুধুমাত্র একটা মাউথ ওপেনিং রয়েছে, যেটা হচ্ছে প্রথম সেগমেন্টে থাকছে, যেটা হচ্ছে পেরিস্টোমিয়াম। আর থাকছে একটা ফ্লেশি আউটগ্রোথ, যেটাকে বলা হচ্ছে প্রোস্টোমিয়াম। তাহলে কি হচ্ছে যে পেরিস্টোমিয়াম prolonged anteriorly into a fleshy lobe, the prostomium, which overhangs the mouth, যেটা মাউথের ওপরে ওভারহ্যাং হয়ে রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই যে সেগমেন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে যে সেগমেন্টগুলো রয়েছে, এই সেগমেন্টের মাঝ বরাবর যে এই দাগটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এইটা হচ্ছে কি, যে রিংয়ের মতো যে দাগটা, এই রিং বরাবর কিন্তু কি সজ্জিত আছে? রিং বরাবর সজ্জিত আছে সিটা। সিটাটা কি আমরা পরবর্তী এই ক্লাসেই জানবো। তো সিটাটা কি? তো সিটা এখানে সজ্জিত রয়েছে, রিংয়ের আকারে সিটা সজ্জিত রয়েছে এখানে। প্রায় প্রত্যেকটা মেটামিয়ারের মধ্যে কিন্তু সিটা সজ্জিত আছে। সিটা বা সিটি বা চিটিও বলা হয়, যেটা হচ্ছে এদের লোকোমোশনে সাহায্য করে। লোকোমোশন পড়ার সময় আমরা ভালো করে পড়বো এটা, যেটা হচ্ছে সিটি। এখানে আমরা জানলাম যে মাউথ ওপেনিং কীরকম হয়। এবার যে অ্যানাল ওপেনিং হয়, যে অ্যানাসটা হয়, সেখানেও কিন্তু এই যে সেগমেন্টের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স বর্তমান রয়েছে, যেটা হচ্ছে একদম শেষ যে মেটামিয়ার রয়েছে, একদম শেষ মেটামিয়ার, সেখানে কিন্তু সেই এর আকারটা, এই সেগমেন্টের আকারটা হচ্ছে কিন্তু অন্যান্য সেগমেন্টের আকারের থেকে কিন্তু তুলনামূলকভাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় প্রত্যেক সেগমেন্টে আছে কি, সিটির রিং প্রায় প্রত্যেক সেগমেন্টে বর্তমান, এবং প্রথম এবং শেষ যে মেটামিয়াটা সেটা কিন্তু অন্যান্য সেগমেন্টের থেকে একটু ডিফারেন্ট। এরপরে আমরা আসবো বডি ওয়াল, অর্থাৎ এদের যে বডি ওয়ালটা রয়েছে সেটার সম্বন্ধে আমরা জানবো যে বডি ওয়ালটা কীরকম হয়, বডি ওয়ালের গঠন কীরকম হয়। বডি ওয়াল, আমরা যদি এদের বডি ওয়ালের সেকশন করি, তাহলে আমরা কি দেখতে পারবো যে প্রথমেই আমরা দেখতে পাবো যে একটা হচ্ছে কিউটিক্যাল লেয়ার এদের বডি ওয়ালে রয়েছে। কিউটিক্যাল লেয়ার এদের বডি ওয়ালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে একটা কিউটিক্যাল লেয়ার। এই কিউটিক্যাল লেয়ারটা হচ্ছে খুবই থিন কিউটিক্যাল, একটা থিন কিউটিক্যাল লেয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এই কিউটিক্যাল লেয়ারের মধ্যে কিন্তু থাকছে ওপেনিং, থাকে ছোট ছোট ওপেনিং থাকে এই কিউটিক্যাল লেয়ারের মধ্যে। এদের হ্যাবিটেট পড়ার সময় আমরা কি পড়েছি, যে এরা হচ্ছে বেশিরভাগ হচ্ছে কি, যে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে থাকে, সেটা হচ্ছে মেরাইন হতে পারে অথবা ফ্রেশ ওয়াটার হতে পারে। আবার যে সমস্ত টেরিস্ট্রিয়াল ফর্মস রয়েছে, যেমন হচ্ছে আর্থওয়ার্ম তো টেরিস্ট্রিয়াল ফর্ম, কিন্তু এরা একদম যে ড্রাই মাটির মধ্যে থাকে সেটা কিন্তু না, একটা ময়েস্ট জায়গার মধ্যে থাকে, ময়েস্ট এনভায়রনমেন্টের মধ্যে থাকে, যেখানে জলের পরিমাণ একটু বেশি থাকে, ড্রাইনেস থাকে না, সেখানে কিন্তু এরা অবস্থান করে। আর এদের যে এই কিউটিক্যালের মধ্যে ছোট ছোট ওপেনিং থাকছে কিসের জন্য না, এদের বডিকে ময়েস্ট রাখার জন্য। এই ওপেনিং থেকে কি বের হয়, মিউকাস বের হয়, যেটা হচ্ছে এদের বডিকে কি হয়, ভিজে রাখে, এদের বডিকে সফট রাখে, ভিজে রাখে। এবং এদের বডিকে যেহেতু এরা বারোইং, মাটির মধ্যে গর্ত করে থাকে, তো এদের গর্ত করতেও কিন্তু সাহায্য করে এই মিউকাস, যেটা হচ্ছে এদের গর্ত করতে সাহায্য করছে, বডিকে প্রোটেক্ট করছে। আবার এদের ক্ষেত্রে যেহেতু রেসপিরেশনটা কি হয়, জেনারেল যে বডি সারফেসের মধ্যে দিয়ে হয়, তো সেখানেও কিন্তু এদের সেটা এক্সচেঞ্জ হতে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হতে কিন্তু হেল্প করছে। এদের যে ময়েস্ট যে স্কিন, সেটা কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জ হতেও কিন্তু এদেরকে হেল্প। তাহলে কি হচ্ছে, এদের আর্থওয়ার্মের যে বডি ওয়ালটা কি, বডি ওয়াল অফ আর্থওয়ার্ম কম্প্রিজেস আ থিন কিউটিকল, অ্যান এপিডার্মিস, আ ওয়েল ডেভেলপড মাস্কুলেচার অ্যান্ড আ সিলোমিক এপিথিলিয়াম অর প্যারাইটাল পেরিটোনিয়াম। এই
জিনিসগুলো কিন্তু থাকছে এদের বডি ওয়ালের মধ্যে। তো প্রথমেই থাকছে কিউটিক্যাল লেয়ার, যেটা আমরা জানলাম, এটা হচ্ছে কিউটিক্যাল লেয়ার। প্রথমেই থাকছে একটা থিন কিউটিক্যাল লেয়ার। কিউটিক্যাল লেয়ারটা কি? কিউটিক্যাল ইজ অ্যান ইলাস্টিক নন সেলুলার অ্যান্ড ফাইনলি স্ট্রেটেড লেয়ার হুইচ ইজ সিক্রেটেড বাই দ্য আন্ডারলেইং এপিডার্মিস। তাহলে এইটা আন্ডারলেইং এপিডার্মিসের মাধ্যমে কিন্তু কিউটিক্যাল লেয়ারটা কিন্তু তৈরি হচ্ছে। এখানে যে এই এপিডার্মিস লেয়ারটা রয়েছে, এটা হচ্ছে এপিডার্মিস লেয়ার। তো এই এপিডার্মিস লেয়ারটাই কিন্তু এই কিউটিক্যালটাকে তৈরি করছে। আর এই কিউটিক্যালটা কি ধরনের হচ্ছে? নন সেলুলার, কোনো সেল এর মধ্যে কিন্তু থাকে না। আর এই কিউটিক্যাল লেয়ারটা হচ্ছে কি সিক্রেটেড, বা অর্থাৎ খরিত হয়ে তৈরি হচ্ছে। কে খরিত করছে? এপিডার্মিস। এপিডার্মিসের ক্ষরণের মাধ্যমে তৈরি হচ্ছে এই কিউটিক্যাল লেয়ার। এরপরে আমরা আসবো এপিডার্মিস। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এপিডার্মিস লেয়ার। তো এপিডার্মিস লেয়ার হচ্ছে একটা সেলুলার লেয়ার। এপিডার্মিস লেয়ারের মধ্যে বিভিন্ন ধরনের সেল আমরা দেখতে পাচ্ছি। এখানে যেমন রয়েছে অ্যালবুমিন গ্ল্যান্ড সেল রয়েছে, সাপোর্টিং সেল রয়েছে, বেসমেন্ট মেমব্রেন, এখানে একটা দেখতে পাচ্ছি যে বেসমেন্ট মেমব্রেন রয়েছে, আর বেসাল সেল রয়েছে। বেসমেন্ট মেমব্রেনটা হচ্ছে এপিথেলিয়াল, এই এপিডার্মিসের লেয়ারের পরে রয়েছে বেসমেন্ট মেমব্রেন। তো এই সেলগুলো বর্তমান থাকছে এপিডার্মিসের মধ্যে। এই সেলগুলোর কিন্তু নির্দিষ্ট আবার ফাংশনও রয়েছে। যে সমস্ত কোষগুলো এখানে বর্তমান রয়েছে, যেমন হচ্ছে মিউকাস গ্ল্যান্ড সেল। তো মিউকাস গ্ল্যান্ড সেলের কাজ হচ্ছে কি? যে মিউকাস সিক্রেশন করা। যে মিউকাসটা কী করছে? এদের বডিকে ময়েস্ট রাখতে হেল্প করছে। মিউকাস সিক্রেশনে বডিকে ময়েস্ট রাখতে হেল্প করছে মিউকাস গ্ল্যান্ড। তো এইভাবে বিভিন্ন কোষের কিন্তু নিজস্ব কিন্তু ফাংশন রয়েছে। এরপরে আমরা আসবো যে একটা এদের হচ্ছে সবথেকে বেশি যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা রয়েছে, যেটা হচ্ছে মাসল ফাইবার্স। এদের ক্ষেত্রে কি হচ্ছে? মাসল ফাইবার্স, এদের যে মাসল ফাইবার্স আছে সেই সম্বন্ধে আমরা জানবো। যে মাসল ফাইবার অন্যান্য এদের আগের যে আমরা পড়েছি, আগের যে ফাইলাম যেটা ছিল অ্যাসথেলমেন্থিস, অ্যাসথেলমেন্থিসে আমরা শুধু পড়েছি যে সেখানে ছিল কিন্তু শুধুমাত্র লংগিচুডিনাল মাসল ফাইবার ছিল, সেখানে কিন্তু কোনো সার্কুলার মাসল ফাইবার কিন্তু ছিল না। এদের মাসলের যে ডেভেলপমেন্ট সেটা হচ্ছে অ্যাসথেলমেন্থিসের থেকে এক ধাপ এগিয়ে গেছে। কিভাবে এগিয়ে গেছে? না, এদের ক্ষেত্রে কি হচ্ছে? এদের হচ্ছে লংগিচুডিনাল মাসলও রয়েছে, আবার সার্কুলার মাসলও রয়েছে। এদের লংগিচুডিনাল মাসল দেখতে পাচ্ছি আমরা এখানে, লংগিচুডিনাল মাসল। এখানে আমরা ডায়াগ্রামটা লক্ষ্য করলে বুঝতে পারবো এটা হচ্ছে লংগিচুডিনাল মাসল। এটা যেহেতু একটা ট্রান্সভার্স সেকশন, সেই হিসেবে আমাদেরকে বুঝে নিতে হবে এটা হচ্ছে লংগিচুডিনাল মাসল, আর এইটা হচ্ছে সার্কুলার মাসল। এই সার্কুলার মাসলটা কি? এটা ট্রান্সভার্স সেকশনে যেহেতু কাটা রয়েছে, এইটা এই যে সার্কুলার মাসলটা রয়েছে বাইরের দিকে। হিউম্যান বিইংয়ের ক্ষেত্রে কি হয়? উল্টোটা হয়, ভেতরে সার্কুলার মাসল থাকে, বাইরে লংগিচুডিনাল মাসল থাকে। এর ক্ষেত্রে হচ্ছে বাইরে সার্কুলার মাসল, ভিতরে লংগিচুডিনাল মাসল। তাহলে হিউম্যান বিইংয়ের ক্ষেত্রে কি হচ্ছে? যে ভিতর দিকে থাকছে সার্কুলার মাসল, বাইরের দিকে থাকছে লংগিচুডিনাল মাসল ফাইবার। আর এর ক্ষেত্রে হচ্ছে ভিতর দিকে লংগিচুডিনাল মাসল ফাইবার এবং বাইরের দিকে সার্কুলার মাসল ফাইবার। এই যে মাসল ফাইবারটা রয়েছে, এই সার্কুলার মাসল ফাইবারটা এই লংগিচুডিনাল মাসল ফাইবারের ওপরে এইভাবে সার্কেল করে বর্তমান থাকে। তো এই লংগিচুডিনাল মাসল ফাইবার আর এই সার্কুলার মাসল ফাইবারের সাহায্যে কিন্তু আর্থওয়ার্ম কী করে? বডিকে একবার সংকুচিত এবং প্রসারিত, এভাবে সংকুচিত প্রসারিত করে কিন্তু এদের গমন সম্পন্ন করে, যেটা হচ্ছে অ্যাসথেলমেন্থিসের মধ্যে কিন্তু নেই। অ্যাসথেলমেন্থিসে কিন্তু তারা কিন্তু বডিকে কখনোই সংকুচিত করতে পারে না। কেন সংকুচিত করতে পারে না? কারণ তাদের ক্ষেত্রে কিন্তু সার্কুলার মাসল কিন্তু থাকে না। এটা কিন্তু অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে মাসলের ডেভেলপমেন্ট কীভাবে হচ্ছে অ্যাসথেলমেন্থিসের থেকে অ্যানিলিডার ক্ষেত্রে। তো এখানে থাকছে উভয় ধরনের মাসল, যেটা হচ্ছে সার্কুলার মাসল আর লংগিচুডিনাল মাসল। আমাদেরকে অবশ্যই কিন্তু মনে রাখতে হবে এদের যে মাসলের যে ডেভেলপমেন্ট, মাসল ফাইবারের যে ডেভেলপমেন্টটা হয়েছে। তাহলে মাসল ফাইবার হচ্ছে কোথায় থাকছে? মাসকুলেচার লাইজ বিলো এপিডার্মিস, এপিডার্মিসের নিচে থাকছে। ইট কনসিস্ট অফ অ্যান আউটার থিন লেয়ার অফ সার্কুলার মাসল, বাইরের দিকে থাকছে একটা থিন সার্কুলার মাসল, আর থাকছে তারপরে ভেতর দিকে থাকছে লংগিচুডিনাল মাসল অ্যান্ড অ্যান ইনার থিক লেয়ার অফ লংগিচুডিনাল মাসল। ভেতরে থাকছে একটা থিক লেয়ার অফ লংগিচুডিনাল মাসল, যেটা হচ্ছে এদেরকে কিন্তু লোকোমোশনে, এই মাসল কিন্তু লোকোমোশনে আর্থওয়ার্মের
দের ক্ষেত্রে কিন্তু সাহায্য করে। এটা কিন্তু লিচের ক্ষেত্রেও দেখা যায়, আবার নেরিসের ক্ষেত্রেও দেখা যায়। তিনটে যে উদাহরণ আমরা এনসিইআরটিতে পড়েছি এবং পড়বো পরে, এনসিইআরটি যখন আমরা সরাসরি পড়বো তখনও আমরা দেখতে পাবো, পরের একটা ক্লাসে আমরা পড়বো তখন আমরা দেখতে পাবো যে তিনটে, যেহেতু এখানে এই অ্যানিলিডা পর্বের এই তিনটে প্রাণী যেহেতু ইম্পর্টেন্ট, আমরা উদাহরণ হিসেবে পড়বো, তো তাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে এই লংজিটিউডিনাল এবং এই সার্কুলার মাসেল কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে এটা গেল বডি ওয়ালে আছে মাস্কুলেচার, আছে লাইজ বিলো এপিডার্মিসের নিচে মাস্কুলেচার আছে এদের বর্তমান। এপিডার্মিস অফ আ সিঙ্গেল লেয়ার অফ কালামনার এপিথেলিয়াল সেলস। তাহলে এপিডার্মিসে কি আছে? কালামনার এপিথেলিয়াল সেলস আছে। তারপরে হচ্ছে কি এদের কিউটিকালটা রয়েছে একদম বাইরের দিকে, যেটা হচ্ছে কিউটিকালটা কিন্তু কাইটিন নির্মিত নয়। এদের যে কিউটিকাল সেটা কিন্তু কাইটিন নির্মিত নয়, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এদের যে কিউটিকালটা রয়েছে নন সেলুলার কিউটিকাল, যেটা হচ্ছে ইলাস্টিক, কিন্তু কাইটিন নির্মিত নয়। কাইটিন বর্তমান থাকে না এদের কিউটিকালের মধ্যে, যেটা হচ্ছে এপিডার্মিসের ওপরে বর্তমান থাকে। আর এপিডার্মিসে কি থাকে? এপিডার্মিসে থাকছে মিউকাস গ্ল্যান্ড সেল, অ্যালবুমিন গ্ল্যান্ড সেল, সাপোর্টিং সেলস, বেসাল সেলস প্রেজেন্ট ইন দ্য এপিডার্মিস লেয়ার। এপিডার্মিসের মধ্যে থাকছে, যেটা হচ্ছে কিউটিকালের নিচে বর্তমান থাকে। আর বডি ওয়াল ডার্মোমাস্কুলার, আউটার মাসেল ফাইবার সার্কুলার, ইনার লংজিটিউডিনালটা মনে রাখতে হবে যে আউটারটা হচ্ছে সার্কুলার এবং ইনারটা হচ্ছে লংজিটিউডিনাল। আর কীভাবে যে মাস্কুলেচারের যে ইভলিউশনটা হলো অ্যাসকেলমেন্থিস থেকে অ্যানিলিডা, সেটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আগেই যেটা বললাম, যেটা হচ্ছে অ্যাসকেলমেন্থিসের কী ছিল? শুধুমাত্র লংজিটিউডিনাল মাসেল ফাইবার ছিল, আর এদের ক্ষেত্রে সার্কুলার এবং লংজিটিউডিনাল দুটোই বর্তমান আছে, যেটা এদের লোকোমোশনে সাহায্য করে। এরপর আমরা আসবো যে এদের লোকোমোশন, অর্থাৎ এরা কিভাবে গমন করে। এই যে তিনটে যে অ্যানিমাল আমরা পড়ছি, তিনটে অ্যানিমালের ক্ষেত্রে কিন্তু লোকোমোশন আবার তিন ধরনের হয়। বেশিরভাগই যারা ময়েস্ট এনভায়রনমেন্টে থাকে। তো প্রথম যেটা আমরা জানবো, আমরা যদি একটু ক্লাসটা পড়ে নিই, একটু ক্লাসটা জেনে নিই, আমরা পরের একটা ভিডিওতে এদের যে ক্লাসিফিকেশন রয়েছে সেটা আমরা পড়বো। যে এদের ক্লাসিফিকেশনটা কিন্তু এক্সামে আসবে না, কিন্তু আমাদের জেনে রাখা দরকার। আমাদের কিন্তু বিষয় মনে রাখার জন্য, সহজে বিষয় মনে রাখার জন্য কিন্তু আমাদের ক্লাসিফিকেশনটাও কিন্তু আমাদেরকে পড়ে নিতে হবে, যাতে করে আমরা উদাহরণ মনে রাখতে পারি এবং অন্যান্য আরও বিষয় কিন্তু সহজে মনে রাখতে পারি যদি আমরা ক্লাসিফিকেশনটা পড়ে নিই। ক্লাসিফিকেশনটা খুবই ছোট এবং ইজি। আমরা পরের একটা ভিডিওতে এই ফাইলাম অ্যানিলিডার একটা ক্লাসিফিকেশন আমরা পড়ে নেবো, যাতে করে আমাদের কিন্তু অনেক সুবিধে হবে। তো এখন আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে লোকোমোশন। লোকোমোশন হচ্ছে কি বললাম? এই যে তিনটে অর্গ্যানিজম তিনটে ডিফারেন্ট ক্লাস থেকে বিলং করে, যেটা হচ্ছে আর্থওয়ার্ম, সেটা হচ্ছে ক্লাস অলাইগোকিটা থেকে বিলং করে। আর হচ্ছে নেরিস, যেটা হচ্ছে সমুদ্রে থাকে, সেটা হচ্ছে ক্লাস পলিকিটা থেকে বিলং করে। আর হিরোডিনারিয়া, যেটা হচ্ছে লিচ, সেটা হচ্ছে হিরোডিনারিয়া থেকে বিলং করে, যেটা হচ্ছে তো এই তিনটে যে অ্যানিমাল যেটা রয়েছে, সেই তিনটে অ্যানিমালের ক্ষেত্রে যে লোকোমোশনটা সেটা আমরা পড়ে নেবো। তো যেহেতু টেরিস্ট্রিয়াল আর্থওয়ার্ম, টেরিস্ট্রিয়াল, এর ক্ষেত্রে লোকোমোশনটা কী হবে? এদের তো সাঁতার কাটার দরকার নেই, তো এদের শুধুমাত্র ক্রল করে এরা কিন্তু এদের মুভমেন্ট চালায়। তো এদের ক্ষেত্রে যে লোকোমোটরি অর্গান সেটা হচ্ছে শুধুমাত্র সিটি। সিটিটা কি হচ্ছে? শুধুমাত্র সিটি বা চিটিও বলা হয়। এই সিটি বা চিটি যেটা হচ্ছে কি কাইটিন নির্মিত, এই সিটি বা চিটি হচ্ছে কাইটিন নির্মিত এবং এস আকৃতির। পরে আমরা ডায়াগ্রামটা দেখলে ভালো বুঝতে পারবো। এস আকৃতির সিটি বা চিটি বর্তমান থাকে আর্থওয়ার্মের ক্ষেত্রে। আর আমরা আগেই একটা ডায়াগ্রামে দেখেছি যে রিং আকারে, বডি ওয়ালের ওপরে রিং আকারে, এই আবর্ত আকারে এই সিটি বা চিটি বর্তমান থাকে আর্থওয়ার্মের ক্ষেত্রে। তাহলে লোকোমোটরি অর্গানস আর সেগমেন্টালি রিপিটেড, প্রত্যেকটা সেগমেন্টেই লোকোমোটরি অর্গান থাকে, যেটা হচ্ছে সিটি বা চিটি। কাইটিনাস ব্রিসেল কল সিটি অর চিটি। তাহলে এটা কাইটিন নির্মিত, এমবেডেড ইন স্কিন, অর্থাৎ এরা হচ্ছে কি এই সিটি বা চিটি কি হয়? এমবেডেড ইন স্কিন, অর্থাৎ এমবেডেড ইন স্কিন মানে হচ্ছে কি স্কিনের মধ্যে প্রথিত থাকে। তারপর হচ্ছে মে বি বর্ন বাই ল্যাটারাল ফ্লেশি অ্যাপেন্ডেজেস অর প্যারাপোডিয়া। তাহলে কি এই
হয় স্কিনের মধ্যে প্রথিত থাকতে পারে, অথবা যে ল্যাটারাল ফ্লেশি অ্যাপেন্ডেজেস রয়েছে যেটা হচ্ছে প্যারাপোডিয়া, সেই প্যারাপোডিয়ার মধ্যেও কিন্তু বর্তমান থাকে। এবার আমরা জানবো যে প্যারাপোডিয়াটা কি। যেহেতু নেরিশ যেটা হচ্ছে সমুদ্রে জলে বর্তমান থাকে, তো সেখানে নেরিশকে কি করতে হয়, সুইম করতে হয়। তো সুইম করার জন্য এদের কিন্তু বডি থেকে ল্যাটারাল আউটগ্রোথ, তাহলে নেরিশ যেহেতু অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে থাকে, ওদের সুইম করার প্রয়োজন হয়, লোকোমোশন হচ্ছে ওদের সুইমিং, তো সুইমিং করার জন্য প্যারাপোডিয়া উৎপন্ন হয়। প্যারাপোডিয়াটা কি, প্যারাপোডিয়া হচ্ছে যে ল্যাটারাল আউটগ্রোথ। এখানে ল্যাটারাল আউটগ্রোথ আমরা এখানে যদি দেখি এদের যে যদি ডায়াগ্রামটা দেখি, এটা হচ্ছে কি যে এটা হচ্ছে নেরিসের একটা ডায়াগ্রাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেরিসের বডির উভয় দিকে ল্যাটারাল আউটগ্রোথ হিসাবে বের হয়েছে প্যারাপোডিয়া। এটা হচ্ছে কি মাংসল উপবৃদ্ধি, ফ্লেশি অ্যাপেন্ডেজেস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুদিকেই আছে। আর এই প্যারাপোডিয়ার মধ্যে কিন্তু গুচ্ছাকারে এই যে সিটি বা চিটি কিন্তু প্রথিত থাকে, গুচ্ছাকারে সিটি বর্তমান থাকে। এটা হচ্ছে প্যারাপোডিয়া, যেহেতু এদেরকে সুইম করতে হচ্ছে নেরিসকে, সেই জন্য এদের প্যারাপোডিয়া বর্তমান থাকে। আর্থওয়ার্মের ক্ষেত্রে কিন্তু প্যারাপোডিয়ার প্রয়োজন নেই, কারণ এরা সুইম করে না, ক্রল করে। শুধুমাত্র এদের সিটি হলে কিন্তু এদের কাজ হয়ে যায়, এদের লোকোমোশন এরা সম্পন্ন করতে পারে। তাহলে এখানে আমরা কি 3টে উদাহরণ দেখছি যে আর্থওয়ার্ম, সেখানে আর্থওয়ার্মের ক্ষেত্রে থাকছে শুধুমাত্র সিটি, নেরিসের ক্ষেত্রে থাকছে সিটি প্যারাপোডিয়া, দুটোই থাকছে। অবশ্যই প্যারাপোডিয়াটা খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসতেই পারে এমসিকিউ, যে প্যারাপোডিয়া কোন অ্যানিমালে থাকে প্যারাপোডিয়া, এবং এসেওছে যে প্যারাপোডিয়া কোন অ্যানিমালের ক্ষেত্রে কিংবা কোন ফাইলামের ক্ষেত্রে প্যারাপোডিয়া অ্যাজ আ লোকোমোটরি অর্গ্যান দেখা যায়। লিচের ক্ষেত্রে লোকোমোশনে কি হয়, এখানে সিটি কিন্তু বর্তমান থাকে না, এদের এন্টেরিয়ার পোস্টেরিয়ার সাকার থাকে। এই সাকার হচ্ছে লিচের লোকোমোশনে হেল্প করে। এখানে আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, যে এই যে ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, ডায়াগ্রামের মধ্যে দেখতে পাচ্ছি এস আকৃতির সিটি, যেটা হচ্ছে কাইটিন নির্মিত। অবশ্যই মনে রাখতে হবে সিটিটা হচ্ছে কাইটিন নির্মিত। কিউটিক্যালের মধ্যে কিন্তু কাইটিন থাকে না, কিন্তু সিটি হচ্ছে কাইটিন নির্মিত। এটা হচ্ছে এস আকৃতির আমরা দেখতে পাচ্ছি, স্কিনের মধ্যে প্রথিত আছে, যেমন এটা হচ্ছে কিউটিক্যাল, তারপরে হচ্ছে এপিডার্মিস, এর মধ্যে প্রথিত আছে এই সিটি একটা হচ্ছে একটা একটা থলির মতো অংশের মধ্যে কিন্তু প্রথিত থাকে, যেটা হচ্ছে এই অংশটা। আর এই লংগিটিউডিনাল আর সার্কুলার মাসেল এদের লোকোমোশনে হেল্প করছে। এই সিটিটাই হচ্ছে এদের লোকোমোশনে হেল্প করে, ক্রল করতে সাহায্য করে আর্থওয়ার্মকে। এটা কিন্তু বাইরে থেকে মোটেই দেখা যায় না, মাইক্রোস্কোপিক। এটা হচ্ছে মাইক্রোস্কোপে, কিন্তু আমরা যদি এরা স্কিনকে মাইক্রোস্কোপের মধ্যে যদি আমরা এদের মাইক্রোস্কোপের মধ্যে একটা প্রসিডিওর আছে যেটা সিটিকে দেখার জন্য, তো সেটা করলে তবেই আমরা সিটিটাকে দেখতে পারি, কিন্তু খালি চোখে আর্থওয়ার্মের সিটি কিন্তু দেখা যায় না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা সিটি। এই ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে এই ডায়াগ্রামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা হচ্ছে এস আকৃতির সিটি, শুধুমাত্র সিটির ডায়াগ্রাম। আর সিটিটা কীরকমভাবে থাকে, এটা বডির চারিদিকে প্রত্যেকটা সেগমেন্টে রিপিট হয় কিন্তু সিটি, এইভাবে সিটি অ্যারেঞ্জ হয়ে থাকে। এটা হচ্ছে আর্থওয়ার্মের ক্ষেত্রে। আবার নেরিসের ক্ষেত্রে আবার কি থাকছে, সিটি গুচ্ছাকারে যে সেটিজেরাস স্যাক রয়েছে, প্যারাপোডিয়ার মধ্যে সেটিজেরাস স্যাক থাকে। এখানে একটা প্যারাপোডিয়ার আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, নেরিসের ক্ষেত্রে প্যারাপোডিয়া দেখা যায়। আর প্যারাপোডিয়ার মধ্যে এই গুচ্ছাকারে যে সেটিজেরাস স্যাক থাকে তার মধ্যে প্রথিত থাকে এই সিটি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গুচ্ছাকারে প্যারাপোডিয়াটা একটা সিঙ্গেল প্যারাপোডিয়া, এর মধ্যে গুচ্ছাকারে সিটি প্রথিত আছে। তাহলে সিটি, প্যারাপোডিয়া এবং সাকার মেনলি এই অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণীদের লোকোমোটরি অর্গ্যান। এরপরে আমরা আসবো যে এখানে আমরা একটা ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে লিচের যে লোকোমোশনের একটা ডায়াগ্রাম এটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিচের কী হচ্ছে, লোকোমোশনে কে সাহায্য করছে, লিচের সামনের দিকে থাকছে এন্টেরিয়ার একটা সাকার থাকে, আর পিছনের দিকে থাকে পোস্টেরিয়ার সাকার। তো এন্টেরিয়ার সাকারের সাহায্যে এরা সামনের কোনো সাবস্ট্রেটামকে আঁকড়ে ধরে, আর পিছন দিক থেকে বডিটাকে সামনের দিকে
ঠেলে নিয়ে যায়, আবার পিছনের সাকারটা কি হয়, পিছনের সাকারটাকে আবার সেই সাবস্ট্রেটামের সাথে আটকায়, আবার সামনের সাকার ফ্রি করে, এইভাবে এদের লোকোমোশন চলতে থাকে। তাহলে সাকার এবং যে মাসেল আমরা পড়লাম লংগিটিউডিনাল এবং সার্কুলার মাসেল, এদের লিচের ক্ষেত্রে যেটা হচ্ছে হেল্প করছে, হিরুডিনারিয়া গ্রানুলোসা লিচের ক্ষেত্রে হেল্প করছে এই সাকার এবং এই মাসেলগুলো লোকোমোশনের ক্ষেত্রে। এরপর আমরা আসবো সিলোম। সিলোম সম্বন্ধে আমরা আগেই পড়েছি যে এদের সিলোমটা হচ্ছে সাইজোসিলাস টাইপের, এদের সিলোমটা সাইজোসিলাস টাইপের, ওয়েল ডেভেলপ এক্সেপ্ট ইন লিচ। লিচের ক্ষেত্রে এটা এদের যে সিলোমটা সেটা আমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই, এটা মেবি আসতেও পারে এক্সামে, যে এই লিচের ক্ষেত্রে যে সিলোম সেটা বট্রাইডাল টিস্যু দ্বারা কিন্তু পূর্ণ থাকে। আর এই যে সিলোম এটা ইউজুয়ালি ডিভাইডেড টু কম্পার্টমেন্ট বাই ট্রান্সভার্স সেপ্টা। আমরা কি দেখেছি যে কি আর্থওয়ার্মের ক্ষেত্রে বডিতে অনেকগুলো সেপ্টা থাকে, এটা যদি সিলোম হয়, এটা যদি আর্থওয়ার্মের সিলোম হয়, এটা সিলোম আমি যদি ধরি বডি ক্যাভিটি, তাহলে কি হচ্ছে এখানে কিন্তু কি থাকছে, এটা কিন্তু ছোট ছোট কম্পার্টমেন্টে ভাগ থাকছে, এইভাবে ভাগ থাকছে, ভেতর দিকে একটা সেপ্টা তৈরি হচ্ছে। সেপ্টা কি করছে, প্রত্যেকটা কম্পার্টমেন্টকে পরস্পর থেকে আলাদা রাখছে, অর্থাৎ সিলোম, এই সিলোমটা রয়েছে কি, সিলোমটা হচ্ছে সেপ্টা দ্বারা ছোট ছোট কম্পার্টমেন্টে ভাগ হয়ে যাচ্ছে। আর যেটাকে বলা হচ্ছে প্রত্যেকটা যে কম্পার্টমেন্ট, যেটা হচ্ছে প্রত্যেকটা সেগমেন্ট, যেটা হচ্ছে মেটামিয়ার, প্রত্যেকটা সেগমেন্টকে মেটামিয়ার আমরা বলছি। যে সেগমেন্টটা এদের ক্ষেত্রে কি হয়, আর্থওয়ার্মের ক্ষেত্রে অর্থাৎ অ্যানেলিডা পর্বভুক্ত প্রাণীদের ক্ষেত্রে এদের যে সেগমেন্টেশনটা আছে ইন্টারনালি এক্সটার্নালি উভয় থাকে, আর প্রত্যেকটা সেগমেন্টকে বলা হচ্ছে মেটামিয়ার। তো এদের ক্ষেত্রে হচ্ছে কম্পার্টমেন্টে ভাগ থাকছে সিলোম, আর সিলোমিক ফ্লুইড থাকছে সিলোমের মধ্যে, আর কিছু থাকছে কিছু সেলস থাকে আর কর্পাসাস থাকে এই সিলোমিক ফ্লুইডের মধ্যে। আর এই সিলোমটা অবর্তমান থাকছে লিচের ক্ষেত্রে, যেটা হচ্ছে বট্রাইডাল টিস্যু দ্বারা কিন্তু ফিল আপ থাকে। এরপরে আমরা আসবো এদের ডাইজেস্টিভ সিস্টেম। এদের ডাইজেস্টিভ সিস্টেম কেমন হয় সে সম্বন্ধে। অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণীদের যে ডাইজেস্টিভ সিস্টেম সেটা হচ্ছে কমপ্লিট, মাউথ এবং অ্যানাস উভয় বর্তমান। আর এদের যে ডাইজেস্টিভ সিস্টেমটা হচ্ছে কি একটা টিউবের মতো, একটা স্ট্রেইট টিউব। আর এদের বডি প্ল্যান আমরা আগেই পড়েছি কি, যে টিউব উইদিন টিউব। এদের ডাইজেস্টিভ সিস্টেমটা হচ্ছে টিউব প্রকৃতির এবং স্ট্রেট, একদম সোজা। ডাইজেস্টিভ সিস্টেম স্ট্রেট অ্যান্ড কমপ্লিট, রানিং অ্যালং দ্য এন্টায়ার লেন্থ অফ বডি, এবং পুরো বডির লেন্থ বরাবর কিন্তু বর্তমান থাকে এই ডাইজেস্টিভ সিস্টেম, যেটা মাউথ এবং আনাস বর্তমান, এবং এটা হচ্ছে একটা কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। আমরা যদি আগের যে ফাইলাম তার সাথে যদি রিলেট করি, যেটা হচ্ছে অ্যাস্ক হেলমিনথিসে আমরা কি দেখেছি, সেখানেও কিন্তু কি ছিল, টিউব উইদিন টিউব প্ল্যান ছিল, বডি যে গঠনটা ছিল সেখানেও কিন্তু মাউথ এবং অ্যানাস ছিল, এবং এলিমেন্টারি ক্যানাল কি ছিল, কমপ্লিট। এখানেও কিন্তু তাই হচ্ছে, যেটা হচ্ছে কি একটা কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম এদের মধ্যে বর্তমান থাকছে। এবার হচ্ছে কি মাউথ অ্যান্ড অ্যানাস, এটা হবে এখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, মাউথ অ্যান্ড অ্যানাস যেটা হচ্ছে যেটা হচ্ছে এন্টেরিয়ার পোর্শন হবে, এটা দুটোরই স্পেলিং মিস্টেক হয়ে গেছে। মাউথ এবং অ্যানাস, তাহলে কি থাকছে, মাউথ থাকছে এন্টেরিয়ার, এটা হবে এন্টেরিয়ার পজিশন, এন্টেরিয়ার পজিশনে থাকছে মাউথ, এবং পোস্টেরিয়ার পজিশনে থাকছে অ্যানাস। তাহলে এন্টেরিয়ারলি লোকেটেড কি থাকছে, এন্টেরিয়ারলি লোকেটেড থাকছে মাউথ, এবং পোস্টেরিয়ারলি লোকেটেড থাকছে অ্যানাস। তো এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে একটু, সরি ফর দ্যাট। তাহলে এন্টেরিয়ার পোর্শনে থাকছে মাউথ, পোস্টেরিয়ার পোর্শনে থাকছে অ্যানাস। এলিমেন্টারি যে সিস্টেমটা, এটা হচ্ছে কি, এলিমেন্টারি সিস্টেম ইজ দ্য ফাংশনালি regionated into various parts which are buccal chamber, pharynx, buccal chamber আছে এদের, pharynx আছে, esophagus আছে, gizzard আছে, stomach আর intestine আছে। তাহলে কি কি আছে এদের যে এলিমেন্টারি ক্যানাল, তাদের কিন্তু ভাগ আছে। এদের এলিমেন্টারি ক্যানালে কি কি ভাগ আছে, বাক্কাল চেম্বার আছে, ফ্যারিংস আছে, ইসোফেগাস আছে, গিজার্ড, স্টমাক আর ইন্টেস্টাইন, এই অংশে কিন্তু এদের এলিমেন্টারি সিস্টেমের কিন্তু ভাগ করা হয়েছে। এখানে
আমরা এই ডায়াগ্রামটা যদি দেখি তাহলে এদের এলিমেন্টারি সিস্টেমের ব্যাপারটা আমরা এখানে ভালো বুঝতে পারবো। যে প্রথম যে সেগমেন্টটা, প্রথম যে বডি সেগমেন্টটা যেটা হচ্ছে পেরিস্টোমিয়ামের মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে মাউথ আছে, মাউথের পরে আছে বাক্কাল চেম্বার, এই জায়গাটা হচ্ছে বাক্কাল চেম্বার। তারপরে আছে ফ্যারিংস আছে, ফ্যারিংসের পরে আছে ইসোফেগাস, যেটা হচ্ছে একটা নালীর মতো ইসোফেগাস। তারপরেই আছে এদের গিজার্ডে কি হয়, এদের গিজার্ডে খাদ্যকে চার্ন করতে অর্থাৎ চূর্ণ বিচূর্ণ করতে এই গিজার্ড হেল্প করে। তারপরে হচ্ছে এই অংশটা হচ্ছে স্টমাক, এই অংশটা স্টমাক। তারপরে হচ্ছে এটা হচ্ছে ইন্টেস্টাইন, এদের ইন্টেস্টাইনটা হচ্ছে এই অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইন্টেস্টাইন। আর এখানে কিন্তু এদের ইন্টেস্টিনাল সিকাও বর্তমান আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এদের যে এলিমেন্টারি সিস্টেমে ইন্টেস্টিনাল সিকা বর্তমান আছে। তো আজকে এই পর্যন্ত আমরা এই যে সমস্ত ক্যারেক্টার্সগুলো আমরা পড়লাম আজকের মতো। তো বাকি যে আরও কিছু ক্যারেক্টার্স কিন্তু এদের কিন্তু বাকি রয়ে গেল, ভিডিওটা খুবই লম্বা হয়ে যাবে বলে আজকে আমি এই পর্যন্তই শেষ করছি। পরের ভিডিওতে আমরা বাকি ক্যারেক্টার্সগুলো পড়ে নেব। তো আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তো ভিডিওকে তোমরা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। থ্যাংক ইউ।